নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো সঠিকভাবে বাঁচা কী জিনিস। আমার মনে হয় এই কথাটা অনেকের কাছে একটু অন্যরকম লাগবে। অনেকের মনে হতে পারে আমরা তো সঠিকভাবেই বাঁচছি, কিন্তু যদি আমরা সঠিকভাবেই বাঁচি তাহলে আমাদের যে পরিবার, পরিবেশ, পরিজনদের মধ্যেই মিলমিশ নেই কেন? যদি আমি সঠিকভাবেই জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের পরিবারের মধ্যেই বা পরিজন, পরিবেশ সব কিছু মিলিয়ে যে আমাদের নিজেদের মধ্যেই যে একটা মিলমিশ থাকা, একটা বন্ধুত্ব থাকা, একটা সখ্যতা থাকা, কেন আমাদের তাহলে বাইরে বন্ধু খুঁজতে হয়? যদি আমি সঠিকভাবেই বাঁচছি, আমি একদম শুদ্ধভাবে নিজেকে রেখেছি, সুপথে রেখেছি, সুকর্মের মধ্যে দিয়ে রেখেছি, যদি আমি সুকর্মের মধ্যে দিয়ে যাই, আপনি আমার ওপারে যিনি শুনছেন তিনি যদি সুকর্মের মধ্যে দিয়ে সুপথে নিজেকে চালিত সত্যি করে নিয়ে যান, তাহলে একদিন না একদিন দেখতে পারবেন আপনার আশেপাশে যারাই রয়েছে তাদের পথটাও যেন খুব সুগম হয়ে গেছে। আমি এখানে সমস্যা, জীবনের প্রবলেম, শরীরের রোগ ধোগ এইসব কিছু নিয়েই বলছি না। আবার যদি বলি যে হ্যাঁ, এইসবে ইনক্লুড রয়েছে জীবন বা আমাদের এই শরীর মানেই হচ্ছে রোগ ভোগ থাকবেই, কারণ এটা রক্ত মাংসের শরীর, কখন যে কী হয় কেউ জানে না। তো সেই জন্য রোগ ভোগ তো লেগেই থাকবে, কিন্তু রোগ ভোগ লেগে থাকলেও নিজেকে যতটা পারা যায় সুস্থ রাখা, নিজেকে যতটা পারা যায় মানসিকভাবে সুস্থ রাখা এবং শারীরিকভাবে সুস্থ রাখা। আজকের ডেটে দেখুন আপনারা, প্রচুর ম্যাক্সিমাম মানুষের হাই প্রেশার, সুগার, থাইরয়েড, কি বলে আর্থারাইটিস, তারপরে বিভিন্ন রকমের রোগ। তো এই এত রোগ এবং এত রোগ, তার জন্য এত ওষুধ খেতে হয়, মুটো মুটো ওষুধ খেতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে কি হয়ে যায় দেখবেন, মনে হয় যে না, আমি ওষুধটা খেলে তো বাবারে, আমাকে তো ওষুধ খেতেই হবে, আমাকে তো ডাক্তার বলে দিয়েছে আপনার ওষুধ ছাড়া চলবে না। ডাক্তাররা কিন্তু ওষুধ খেতেই বলবেন। ডাক্তার, আপনার কি বলে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কারণ ডাক্তাররা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ব্যবসার সঙ্গে ডাক্তারদের ব্যবসা, দোকানদারের ব্যবসা, এই সমস্ত ব্যবসা চালানোর জন্য ডাক্তাররা আপনাকে একটা সামান্য, আগে ভালো করে শুনুন, একটা সামান্য রোগকেও অনেক বড় বলে দেবে। আবার রোগ যে হবে না বা হয়নি তাও নয়, প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার যোগা যদি আপনি করেন, তাহলে আপনাকে এমনও হতে পারে ওষুধই খেতে হবে না, সেটা আপনার যাই রোগ হোক। প্রথম কথা তো আরও শুরু থেকে দেখতে গেলে, মা যখন প্রেগন্যান্ট হচ্ছে তখন থেকে মাকে খুব কেয়ারফুল মানে আজকাল আবার হয়ে গেছে আতুপুতু। আমি আতুপুতুর কথা বলছি না, আমি কেয়ারফুল হবার কথা বলছি। আমি আতুপুতুর কথা বলিনি। খাট থেকে নামবে না, কোনো কাজ করবে না, তার মানেই তার ঠিক বেবি হবে না। যদি আজকালকার অনেক ডাক্তার, যেহেতু সিজারে অনেক নাকি পয়সা, এসব শুনেছি, সিজার করতে গেলে নাকি অনেক পয়সা লাগে, নার্সিংহোমের সঙ্গে একটা বড় বিজনেসের ব্যাপার জড়িয়ে আছে, তাই ম্যাক্সিমাম ডাক্তাররা বলে দেন যে সিজার হবে, আপনাকে সাবধানে থাকতে হবে, আপনাকে কাজ করা যাবে না, আপনার তো এই প্রবলেমটা হয়ে গেছে। আর তাই দিয়ে বাড়ির লোকও একদম বাবারে কী হয়েছে, না না বসে থাকো, তুমি একদম সারাদিন বসে থাকো। মেয়েদের পাঠিয়ে দেওয়া হয় বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতেও, আদরে থাকলো, শাশুড়ি বললো না তোমাকে কিছু করতে হবে না, আমি করে। এইখান থেকে শুরু হয় প্রবলেম। যখনই একটা মা প্রেগনেন্ট হচ্ছে তখনই মাকে একমাত্র দুটো কাজ করা যাবে না।
একটা হচ্ছে খুব বেশি ঝাঁপাঝাঁপি, উপরে ওঠা নামা, বারবার ওঠার নামা, এটা করা যাবে না। আর হ্যাঁচকা টানে ভারী তোলা যাবে না। আমি বলছি ভারী তোলা যাবে না, না, হ্যাঁচকা টানে ভারী তোলা যাবে না। ভারী যদি তুলতেও হয় তাহলেও সেখানে হাঁটুটাকে মুড়ে জিনিসটাকে উঠিয়ে তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে আস্তে করে চলতে হবে। যদি ইনকেস বাড়ি না তোলাই ভালো, কেন ইউটেরাসটা তো তখন একটা স্বাভাবিক, আমার এর ওপরে একটা ভার নেমেছে, তো ওটা নেমে আসছে নিচে। এবার কার গঠন কীরকম সে জানে না, বেশি নিচে নেমে এলে ওখানে ইউরিনের প্রবলেম হবে, অন্য নানান রকম প্রবলেম হতে পারে, হজমের প্রবলেম, স্টমাক বা অন্য রকম হজমের প্রবলেম হতে পারে, নানান রকম প্রবলেম হতে পারে। তাই আমাকে ওই দুটো জিনিস থেকে সাবধানে থাকতে হবে। এক, হুড়োহুড়ি করা, খুব দৌড়ে যাওয়া, খুব ঝট করে করা, এটা শারীরিকভাবেও যেমন হচ্ছে না, মানসিকভাবেও আবার দুম করে ভয় পেয়ে যাওয়া, হঠাৎ খুব একটা চমকে ওঠা, এটাও যাতে না হয়। ব্যাস এই কটি জিনিসই শুধু করতে হবে না, এছাড়া মা সব কিছু কাজ করবে, সব কাজ করবে। মা যত অ্যাক্টিভ থাকবে বেবি তত ভালো থাকবে। এখনকার দিনে হয়ে গেছে মারা শুয়ে পড়ে, মা ডাক্তার বলে দেয় না, আপনার এই একটা টার্মস দিয়ে দেয়, ডাক্তারি টার্মস একটা দিয়ে দেয়, অমুক এই হয়েছে, ব্যাস বাড়ির সবাই বললো তুমি শুয়ে থাকো। বা অন্য দিকে দেখতে গেলে গ্রামগঞ্জ, লেখাপড়া না জানা, হেন তেন এইসব জায়গায় গিয়ে দেখতে গেলে কি দেখো না, অধিক কাজ করছে, আবার অতিরিক্ত, যা ওর ওজন, যা বাচ্চাটাকে নিয়ে ওর ওজন, যা ওর খাওয়া দাওয়ার যা কোয়ান্টিটি, হেন তেন সব মিলিয়েও তার থেকে অনেক বেশি কাজ করছে, অ্যাক্টিভ, মানে কাজ করছে, অ্যাক্টিভ বলবো না, কাজ করছে, ওভারলোড হয়ে যাচ্ছে, দুটোই খারাপ। তো এইখান থেকে শুরু হয় যে মাকে সুস্থ থাকতে হবে, সঠিক পথে থাকতে হবে। আপনারা সবাই অভিমন্যুর গল্পটা জানেন, এবং সেখান থেকে প্রমাণ হয় যে যখন বাচ্চার চোখ ফুটে যায় বা যখন বাচ্চার নখ বেরিয়ে যায়, চুল বেরিয়ে যায়, তখন থেকে বাচ্চাটা বাইরের এনভায়রনমেন্টের কিছুটা, যেটা মা অবজার্ভ করে সেইটা অনেকটাই বাচ্চাটা পায়, সেটা প্রমাণিত। তো সেইখান থেকে তাহলে মাকে কতটা ওয়াকিবহাল থাকতে হবে যে আমি এখন যা করব আমার বাচ্চাটার মধ্যে তার এফেক্ট পড়বে। আমি এখন গীতা পড়ব, গীতার এফেক্ট পড়বে। আমি নিজের জন্য বলতে পারি, আমার দুই ছেলের হওয়ার সময়ই আমি গীতা এবং বিবেকানন্দ দুটোই পড়েছিলাম। আজকে যে বাচ্চাগুলোকে দেখি, এই যে একটু আগেই সাঁতারে গিয়ে দেখলাম একটা বাচ্চা মানে অসভ্য, তার বাবা সামনেই দাঁড়িয়ে আছে, বসে আছে, মানে বিচ্ছিরিভাবে চিৎকার করছে, বা তার কোয়েশ্চেন আছে, কিন্তু বোঝাই যাচ্ছে বাড়িতে কি ধরনের কথা, ওর কোয়েশ্চেনগুলো শুনে বোঝা যাচ্ছে ওর বাড়িতে কি ধরনের কথাবার্তা হয় সেটার মধ্যে মেয়েটা থাকেই। বাচ্চাদের অবশ্যই কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনের ধারা অন্য রকম হবে। একটা বাচ্চা মেয়ে যখন জিজ্ঞেস করছে তোমার বয়স কত, তার মানে তার বাড়ির শিক্ষা ঠিক নয়। বাচ্চাটা যদি বলতো আজকে কত মেঘ করেছে, দেখো মেঘ করেছে তবু কেন বৃষ্টি আসছে না, বা কেন মেঘ করছে না, তবু জানতাম যে হ্যাঁ বাচ্চাটার বড় হয়ে একটা ভবিষ্যৎ আছে। কিন্তু যেই বাচ্চাটা প্রশ্ন করছে সবাইকে, মানে এই তো তোর কত বয়স, তোমার কত বয়স, আন্টি তোমার কত বয়স, এটার থেকে বোঝা যাচ্ছে যে তার বাড়ির রুচি, বাড়ির কালচার ভালো নয়। দেখে ওপর থেকে এরা ভদ্র, আর এই যে প্রিটেন্ডিং, এই যে একটা মুখোশ পরা, এই মুখোশওয়ালা লোকদের জন্যই হচ্ছে পুরো সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। তাই জন্য সঠিকভাবে কিভাবে বাঁচা যাবে না, নিজেকে ঠিক করতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে দেখতে হবে। একটা মা হওয়া থেকে শুরু, কারণ মাটার হাতেই থাকে একটা, সে কি করে একটা মানুষ গড়ে তুলবে। কিন্তু সব মা জানেই না
আমি একটা মানুষ গড়তে চলেছি। মা জানে বাচ্চার জন্ম দিচ্ছি, আমার সহবাস হয়েছে, আমি বাচ্চার জন্ম দিচ্ছি, সহবাস হলেই বাচ্চা হবে। জিনিসের অ্যাঙ্গেলটাই থাকে, মায়েরই থাকে উল্টো, মানে অন্য অদ্ভুত কিছু দিকে। বিয়ে বিয়ে মানে সহবাস, সহবাসের একটা লোভ কামনা, সেই থেকে হবে বাচ্চা। এইখানে এই যে মায়ের মানসিকতা থেকে বাচ্চা বেরিয়ে আসছে, তারা ভদ্র, সভ্য, সৌজন্যবোধ, ম্যানার্স, এটিকেটস কিচ্ছু জানে না। কোথায় কিভাবে দাঁড়িয়ে, কোথায় দাঁড়িয়ে কি বলতে হয়, কতটা জোরে চিৎকার করতে হয়, কতটা কি করতে হয়, একটা ওপেন জায়গা, সেখানে আমি কিভাবে কি প্রশ্ন করব, এগুলো জানে না। এবং তার বাবা, তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনছে, লক্ষ্য করছে, কিন্তু তার বাবা একবারে এই না, এটা বলছে না। এই বলাটা বন্ধ হয়ে গেছে বলে স্পয়েলড হতে শুরু করে দিয়েছে বাচ্চারা। সে তো আজকে চারদিকে দেখছেন। তাহলে সঠিকভাবে বাঁচতে গেলে আগে মাকে ঠিক হতে হবে। মা যদি ঠিক হয়, আর তারপরে বাবা যদি ঠিক হয়, কারণ বাবারা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক থাকে না, তারা একটু কম ধৈর্যওয়ালা, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবারা কম ধৈর্য, বাবারা নিজেদের খুব একটা মাদেরও এখন আছে দেখনদারি। ওখানে আমি মেয়েকে নিয়ে গেছি, মেয়ের ওপর ধ্যান আমার ঠিকই আছে, কিন্তু একটা প্রিটেন্ড করে যাচ্ছি, ওখানে ফোন ঘাটাঘাটি করছি বা হোয়াটএভার, সেই দিকে মন নেই, শেখানো এমনও। কিন্তু এই মেয়েটা একবারও সাঁতারের দিকে, ও যে সাঁতার করতে এসেছে, শিখছে একটা পাইপ যাই হোক নিয়ে, ও সাঁতার করছে না, শুধু ওই সব উল্টো পাল্টা যাকে পারছে ধরে কোশ্চেন করছে, আর চিৎকার চিৎকার। কোনো স্বামী মারা গেলে বোধহয় তার স্ত্রী এরকম চিৎকার করে না যত ওই বাচ্চাটা চিৎকার করছে। সারা এলাকা গম গম মানে হয়ে হয়ে যাচ্ছে, একদম সেই তীক্ষ্ণ তীব্র, সেই ভূতের মতন চিৎকার। শুনতে, এগুলো বললে শুনতে আপনাদের খুব খারাপ লাগবে, আপনার বাচ্চাটা আপনার জন্য খুব ভালো, কিন্তু ওই চিৎকারটা অন্যের তো ভালো নাও লাগতে পারে। আমি যেমন একদমই চিৎকার পছন্দ করি না, একদম চিৎকার পছন্দ মেনেই নিতে পারি, আমার মাথা নিতে পারে না, ব্রেন আমার চিৎকার নিতে পারে না। আমার ছোট্ট করে বলবো একদম, এই চোখ পাকাবো একটা, তুই হয়ে যাবে, আস্তে করে লো সাউন্ডে বলবো, ওতেই হয়ে যাবে। চিৎকার করলে তো ভয় কেঁপে ওখানে প্যান্ট ভিজিয়ে দেব। তো মাকে ঠিক হতে হবে। এবার মা যদি ঠিক হয়, অবভিয়াসলি সঠিক বাচ্চা হবে। মা যদি ধ্যান, জ্ঞান, সাধনা, আধ্যাত্মিকতা, সুন্দর একটা জীবন, সুগম একটা পথে চলতে শুরু করে, তাও অবভিয়াসলি তার বাচ্চা ভালো হবে। হ্যাঁ, ভুলভ্রান্তি কি থাকবে না? মায়েরও থাকবে না, বাচ্চারও থাকবে না? নিশ্চয়ই থাকবে। সেই ভুল তারাই করবে, তারাই বুঝবে। আজকে না লেখাপড়া করলে কম নাম্বার পাবে, সেই দিয়ে তার যে সম্মানের জায়গাটা যে তৈরি হবে না, সেটার জন্য সেই একটা সময় বুঝতে পারবে যে আরে আমি তো পারি সম্মানটা, সেইভাবেই তো মা তৈরি করবে। তুমি যদি এটা ভুল করো তো তোমার তোমার সম্মানটা তোমার জন্যই খোয়া যাবে। তোমাকে তোমার সম্মান নিজেকেই তৈরি করতে হবে। এই জায়গাটা দাঁড়িয়ে বলা খুব ছোটোর থেকে, তোমাকে লোকে ভালো যেন বলে, খারাপ তোমার জন্য যেন কারুর কষ্ট না হয়, তোমার জন্য যেন কারুর বিরক্তি না হয়, তোমার জন্য যেন কারুর ক্ষতি না হয়, এই কথা আমি আগেও ভিডিওতে বলেছি। মাদের এইটা বলা উচিত, তাহলে সেই বাচ্চাটা বড় হয়ে একটা জায়গায় একটা সুন্দর সুগম পথে যেতে যেতে সে একটা মানবিক, মানে তার মানবিক ভাবে তার গঠন হয়ে যাবে তার সমস্ত কিছু। তখন সে কী করবে? তখন সে ভালো মানুষ হবে। এরকম করে প্রত্যেকটা মা যদি প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা মানুষকে এরকম, হ্যাঁ কিছু ভুলভ্রান্তি অবশ্যই থাকবে, ভুল কি হয় না? আমাদের ভুল হয় না? ভুল প্রত্যেক মানুষেই হয়, মানুষ মাত্রই বলে ভুলটা ভুল, কিন্তু অন্যায় না হয়ে যায়, ভুলটা পাপ না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে সঠিকভাবে বাঁচতে গেলে কী বা জানতে হবে, পথগুলো কি করতে হবে সেগুলো জানতে হবে, যে কিভাবে, কোথায় আমি দাঁড়িয়ে কোন কথাটা বলবো, কিভাবে আমি চলবো, কোথায় আমার বসা উচিত, কিভাবে বসা উচিত, কোথায় আমার হাসা হা হা করে হাসা উচিত, কোথায় আমার মুখ একটু করে দাঁত না বের করে, নিশ্চয়ই
আমি যদি এখন প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে যাই, রাষ্ট্রপতির হাত থেকে কোনো পুরস্কার নিতে যাই, আমি হা 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 করে হাসবো কি? হাসবো না নিশ্চয়ই, কিন্তু ওখানেও হাসবো, স্লাইট হাসবো, নম্র থাকবো। এই জন্য হয়েছে আজকে চারিদিকে দেখুন, এক তো হচ্ছে এরা সঠিক পথে যাচ্ছে না, যার জন্য শুধু যে সমাজের বিভিন্নভাবে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা নয়, মানুষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে ভুলে যাচ্ছে। এই ছেলেমেয়েগুলোই তো বড় হয়ে খারাপ ব্যবহার করছে, এই ছেলেমেয়েগুলোই তো বড় হয়ে খারাপ ব্যবহার করছে, গালাগালি দিতে শিখছে। ফোনে দেখুন, আপনারা মোবাইল খুললে রিল বার করুন, গালাগালিতে ভর্তি কিছু কিছু ছেলে মেয়ে। সবাই আর্মিতে নাই যেতে পারলো, কিন্তু আর্মির মতো করে তো ট্রেনিংটা দেওয়া যায়। আর্মিদের দেখেছেন, যখনই তার কোচের সঙ্গে দেখা হচ্ছে, মাস্টারের সঙ্গে দেখা হচ্ছে, প্রণাম করছে। আজকালকার ছেলে, আপনাদের ছেলেমেয়েরা প্রণাম করতে জানে? প্রণাম করে? প্রণাম করতেই জানে না, তারা বড়দের আশীর্বাদ দিতে জানে না, কিন্তু তোমার বয়স কত এটা জিজ্ঞেস করতে জানে। এটা একটা অদ্ভুতই, মানে অহং আর মমত্বের খুব বাজে মিশ্রণ হয়ে যখন এগুলো অতিমাত্রায় একটা বন্ধনের মতন, একটা কাঁটার বন্ধন হয়ে যায়, তখন সেইটা গিয়ে একটা ছেলেমেয়ের ওপর এরকমভাবে আসার পড়ে। তাই বলছি, সঠিকভাবে বাঁচতে গেলে আপনি নিজের দিকে তাকান, তাকান, আপনারা তাকান। এখন সময় হয়েছে নিজের দিকে তাকান। অন্যের দোষ নয়, অন্যে কি করলো নয়, ঘৃণা নয়, রাগ নয়, কিন্তু হ্যাঁ, সঠিকভাবে চলতে হবে। খারাপটাও দেখতে হবে, তবেই আপনি শিখতে পাবেন। ভালোটাও দেখতে হবে, সেটার থেকে শিখতে পারবেন। সঠিকভাবে বাঁচতে গেলে নিজেকে একটা উঁচু জায়গায় দাঁড় করাতে হবে, তবেই গিয়ে আপনি, আপনার বাঁচা মানে কি? শুধু পেটে খাওয়া আর ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বা সেখানেই বাঁচা শেষ? আর বাঁচার কোনো কাজ নেই? আর কোনো কাজ নেই আপনার? দুটো বাড়ি কিনলাম, চারটে বাড়ি কিনলাম, চারটে গাড়ি কিনলাম, আর বড় বড় রেস্টুরেন্ট খেলাম, ব্যাস কাজ শেষ? কি করতে এসেছেন আপনি জিজ্ঞেস করেছেন কখনো নিজেকে? আমি কী জন্য এসেছি? ঈশ্বর, হে ব্রহ্মাণ্ড, আমি এসেছি কী জন্য? আমার কাজ কি? বারবার একবারে উত্তর পাবেন না, পাই না কেউ। আমার কাজ কি, আমার কাজ কি, আমার কাজ কি, আমার কাজ কি জিজ্ঞেস করে যেতে হবে। কি কাজ আমার? কেন এসেছি আমি? বলো, আমাকে বলতেই হবে তোমায় কী কাজের জন্য আমি এসেছি। দেখবেন উত্তর পেয়ে যাবেন, আপনাকে সেই কাজেও ঠেলে দেবে। তাহলে সঠিকভাবে বাঁচতে গেলে নিজের দিকে তাকাতে হবে। আমি কেন এসেছি? আমার কি কাজ? কোন কাজ আমি করা দরকার? আর কোন কাজটা আমি করছি? যে কাজটা আমি করছি সে কাজটা আমি ঠিক করছি তো? এমন নয় তো আমি কোনো ভুল করছি, আমার জন্য কারুর ক্ষতি হয়ে যাচ্ছে, আমার জন্য সমাজের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়েদের জন্য সমাজের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। এইগুলো ভাবতে হবে, এরকমভাবে প্রত্যেকটা দিন ভাবতে হবে, প্রত্যেকটা দিন নিজের দিকে তাকাতে হবে। আজ হয়ে গেল, কালকে আমি কি করব? কালকে আমার কি কাজ? কালকে আমার কি কি কাজ আছে? আমি কার সঙ্গে ভালোভাবে কাটালাম? আপনাদের বলেছিলাম, আমি দুটো টিপস দিয়েছিলাম যে মানুষের সঙ্গে ভালো করে কথা বলুন, অচেনা হোক চেনা হোক, নিজের থেকে জিজ্ঞাসা করুন। এটা একটা থেরাপি, এই থেরাপিটাও কাজে লাগবে। তো আপনারা যাই হোক, আমার ভিডিও দেখতেও চান না, শুনতেও চান না, বা যারা দেখেন তাদের কোনো প্রশ্ন আসে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 1 মিনিট বড় জোর দেখলে তো প্রশ্ন জাগবে না। তো সেই জন্য কি আর বলবো। তো যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকুন। আর আমি এর পরে আবার বাচ্চাদের একটা ভিডিও নিয়ে আসবো, যে চাইল্ড সাইকোলজি কী, বা এই নিয়ে কিছু কথা আমি বলবো সবাই খুব ভালো থাকুন। আবার বলবো, ঘৃণা করবেন না, কারণ এখন 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 প্রচণ্ড ঘৃণা বেড়ে গেছে, প্রচণ্ড হিংসা বেড়ে গেছে। হিংসায় আপনি আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছেন, রুইন করে দিচ্ছেন। সেটা আপনি হয়তো বুঝছেন না, কারণ আপনি তো সবসময় নিজেকে মহানের জায়গায় বসিয়ে রেখেছেন। আপনি তো নিজের দোষ ত্রুটিটা দেখতেই শেখেননি। তাহলে আপনি কি করে বুঝবেন যে আরেকজনের যে জীবনটা রুইন্ড হয়ে গেল, আমি তার উপরে হিংসা করে?
অনেকেই এই হিংসা বৃত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং অনেকের তার জন্য আবার অন্য অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে, যার উপর হিংসা করছেন, যার উপর হিংসাতে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ খাটাচ্ছেন, তার জন্য নিজের পকেটের থেকেও খরচা করছেন, তাদের জন্য বলছি এসব করবেন না। আপনার যে দুর্দশা নেমে আসবে জীবনে বা পরজীবনে, কোথাও ঠাঁই পাবেন না, তখন আপনি ভাববেন আমি কেন করে না, আমাকে না ঘরকা না ঘাটকা, তখন কিন্তু জীবন যন্ত্রণা মরণ যন্ত্রণায় মরতে থাকবেন। এই কাজ করলে হবেই, এটা হবেই, কিচ্ছু করার নেই। যারা আপনারা এই সমস্ত বাজে নোংরা কাজ করছেন, ভালো কথা শুনছেন না, ভালো পথে চলার কোনো ইচ্ছে নেই, তাদের সঙ্গে দেখে নেবেন আগামী দিনে। এবং যারা হিংসা করে অন্যের জীবন প্রায় রুইন্ড করে দিয়েছেন, আমার মতো আমার সঙ্গেও যারা করেছেন, আমি তাদেরকেও চেতাবনী দিচ্ছি, হয় ক্ষমা চেয়ে নাও যে আমরা ভুল করেছি। আর যদি ক্ষমা না চেয়ে আরও উগ্রতা দেখিয়ে থাকো, তোমরা জানো না তোমাদের কি দুর্গতি হবে। না জন্মে থাকবে, না মরে থাকবে, মাঝখানে থেকে যাবে, যতক্ষণ না তোমরা সেই ক্ষমার জায়গায় আসবে, যতক্ষণ না তোমাদের ভেতর থেকে সেই হিংস্রতা যাবে। হিংসা এত ভয়ঙ্কর জিনিস। তো সেই জন্য বলছি, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকো, নিজেকে বলো রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। খুব ভালো থাকো। সবার উপর আমার অনেক শুভেচ্ছা রইল। হর হর মহাদেব।